আমরা দেখেছি যে আমাদের ৩৬ পেজের উপাচার্য তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি একটা ছাত্র সংগঠনের নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। তার নামটাও বলে দেই, সাদিক কায়েম, যিনি ইসলামী ছাত্র সংঘের যে রাজনৈতিক উত্তরাধিকার, আলবদর আশামস রাজাকারের যে রাজনৈতিক উত্তরাধিকার, ইসলামী ছাত্র শিবির সেই সংগঠনের নেতা, এবং যিনি বিগত রেজিমে ছাত্রলীগের লুঙ্গির তলায় ছিলেন। তাকে নিয়ে আমরা দেখেছি উপাচার্য মেডিকেলে যাচ্ছেন, উপাচার্য মহোদয় তিনি সেন্ট্রাল ফিল্ডে যাচ্ছেন, জিমনেসিয়ামে যাচ্ছেন, ফ্যাকাল্টিগুলোতে যাচ্ছেন, হলগুলোতে যাচ্ছেন। তো আমরা তো তখন থেকেই জেনে আসছি যে এই যে প্রশাসন, সেই প্রশাসন আসলে নিরপেক্ষ প্রশাসন না, এবং সে যে একটা অংশের প্রতি চরমভাবে পক্ষপাতদুষ্ট। আমরা এই ব্যাপারে আশঙ্কা করি, কিন্তু আমরা তবুও আশ্বস্ত থাকতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার নিজের পায়ে নিজে কোড়াল মারবে না। ছাত্র শিবিরের মতো ঘাতক শক্তি, ছাত্র শিবিরের মতো গণহত্যাকারী দেশবিরোধী শক্তিকে সে তার সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো কলঙ্ক স্থাপন করবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ করবে না, এটা আমরা বিশ্বাস করতে চাই। এবং তারা যদি এটা করেও আমরা আমাদের জায়গা থেকে যেই প্রতিরোধের বাণী, যেই প্রতিরোধের অঙ্গীকার, সেটা ব্যক্ত করে যাচ্ছি। আপনারা দেখে থাকবেন গত 5ই আগস্ট যখন ছাত্র শিবির রাজাকার আলবদরদের ছবি টানালো, রাজাকার কমান্ডারদের ছবি টানালো, তখন আমরা প্রক্টরের সঙ্গে অনেক বাকবিতণ্ডা করে সেটা নামিয়ে আনতে পেরেছি। কিন্তু আমরা দেখেছি সেখানে প্রক্টরের একটা মৌন সম্মতি ছিল, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর রফিক স্যারের একটা মৌন সম্মতি ছিল। কিন্তু এরপরেও আমরা যেটা বললাম যে আমরা আশ্বস্ত হতে চাই, তারপরেও যদি আমরা দেখি যে এই ধরনের পক্ষপাত দুষ্টতা, তাহলে নিশ্চয়ই আমরা প্রতিরোধ করে তুলব। প্রথমত আপনি যেটা বললেন যে তাদের যে অর্থনৈতিক স্বচ্ছতার যেই খতিয়ান, সেটা আসলে আমি দিতে পারবো না, কারণ ছাত্র শিবিরের কোনো নেতার সঙ্গে আমি হাই হেলো সুলভ সম্পর্ক রাখতে চাই না, যতক্ষণ না পর্যন্ত সে তার যেই এজেন্ডা, যেই দেশবিরোধী এজেন্ডা, সেই দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত আছে, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে আমি কোনো ধরনের হাই হেলো সুলভ সম্পর্কও রাখতে চাই না, এই ধরনের রাজনৈতিক শিষ্টাচারও তার সঙ্গে দেখাইতে চাই না। এখন তার যেই অর্থনৈতিক তহবিল, এটা তহবিলের অনেক উৎস হইতে পারে। তাদের যেই ফাদার অর্গানাইজেশন বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের অনেক ইকোনমিক প্রতিষ্ঠান আছে, ছাত্র শিবিরের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, তারা শিক্ষাকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। ফোকাস, রেটিনা বা এই ধরনের অসংখ্য কোচিং সেন্টার তারা সারা বাংলাদেশে গড়ে তুলেছে। তো তারা একটা ছাত্র সংগঠন, তারা শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, আমরা যেটা করি। কিন্তু আমরা দেখেছি তারা শিক্ষাকে কিভাবে বাণিজ্যিকীকরণ বা শিক্ষাকে কর্পোরেটাইজেশন করার জন্য তারা লিপ্ত থাকে। হয়তো বা এইগুলোই তাদের অর্থের উৎস আর কি, আমি সঠিকভাবে বলতে পারবো না। আর আপনি যেটা বললেন যে তাদের যে গুপ্ত রাজনীতির সিমটমসগুলো বা তাদের গুপ্ত থাকার ইচ্ছাটা, আমার কাছে মনে হয় এটা খুবই স্পষ্ট। আমরা দেখেছি গত ডিসেম্বরে তারা সবেমাত্র জুলাই অভ্যুত্থানের পরে একটু পলিটিক্যাল স্পেস পেল, আর তারা কি করলো, তারা তাদের যেই অফিসিয়াল পত্রিকা, তাদের যেই ছাত্র সংবাদ নামের একটা অফিসিয়াল পত্রিকা তাদের ইসলামী ছাত্র শিবিরের, সেই পত্রিকায় তারা লিখলো যে মুক্তিযুদ্ধ একটা ভুল ছিল, এবং তৎকালীন সময়ে অসংখ্য মুসলিম তারা ভুল করে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। আমরা দেখেছি কিছুদিন আগেও তারা রাজাকার এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি টিএসসিতে বড় বড় করে টানিয়েছে এবং তাদেরকে হিরোইকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। তো আমরা তো জানি যে তাদের যে এই এজেন্ডাগুলো বাংলাদেশের মাটিতে কখনোই তারা প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জন্যই তারা গুপ্তভাবে এই ন্যারেটিভগুলো শিক্ষার্থীদের মধ্যে, এই ন্যারেটিভগুলো তারা জনমানুষের মধ্যে প্রচার করতে চায়, এবং এই জন্যই তাদের গুপ্ত থাকলে অনেক বেশি লাভ, তারা গুপ্ত থাকলে অনেক বেশি সংগঠিত থাকতে পারে নানাভাবে। তাদের যে এজেন্ডাগুলা, তাদের যে চোরাগুপ্তা এজেন্ডাগুলা, তাদের যে দেশবিরোধী চক্রান্তগুলা, এইগুলা তারা করতে পারে। এখন তারা যদি প্রকাশ্যে আসে, তখন তো আমরা যারা এই দেশের সকল আন্দোলনকে ওন করি, আমরা যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 এবং 24-এর অভ্যুত্থানকে ওন করি, আমরা তো তাদেরকে এইগুলা করতে দিব না, আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই জায়গায় তাদের ভয়, এবং এই জন্যই তারা গুপ্ত থাকতে চায়।